ওকে, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো দেখো, আমরা মেনলি আজকে থেকেই আমাদের মেন পড়াটা শুরু করব। আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের চ্যাপ্টার 1-এর কোশ্চেনগুলো আমি শেয়ার করেছি। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বই থেকে পড়ে নিবে, ঠিক আছে? আর আজকে আমরা মেনলি আলোচনা করব হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ, যে অংশটি রয়েছে সেটা নিয়ে। সেখানে আমরা কিভাবে পড়বো, এটা আসলে নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগটা কেমন, এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? কারণ এখানে তোমার এমন কোনো সেট কোশ্চেন থাকবে না বা আনসার থাকবে না যেটা মুখস্থ করলে তুমি পরীক্ষায় পেয়ে যাবে, ব্যাপারটা ঠিক এরকম। হুম। তো এই জন্য এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু নন মেজর সাবজেক্টগুলো সম্পর্কে একটু বলে নিই, কারণ অনেকে হয়তো বা তোমরা নন মেজর যেগুলো বলো, আসলে নন মেজর কিছু নাই, তারপরেও এই কথাটা ইউজ করতে হচ্ছে ওই সাবজেক্টগুলো থেকে একটু আলাদা করে বলার জন্য, ঠিক আছে? তো সবাই কি বই আমরা কিনেছি এই দুটা পেপারের জন্য? হুম। সবার কাছে কি বই আছে? বই কেনা হয়েছে? বলো তো। স্যার আমি মেন বই কিনেছি, এখনো গাইড নেওয়া হয়নি। হ্যাঁ, মেন বই তো অবশ্যই, কিন্তু গাইডটা নিয়ে পড়া শুরু করতে হবে, কারণ মেন বইতে তুমি ওইভাবে কোশ্চেন আনসার গুছিয়ে পাবে না। কারণ যে চ্যাপ্টারটা দিব সেই চ্যাপ্টারের মেন বইটা খুব দ্রুত রিডিং দিয়ে কোশ্চেন আনসারের সরাসরি চলে যেতে হবে, কারণ সেই সময় নেই। হ্যাঁ, অলরেডি 7-8 মাস চলে তো গেছে, আমি তার মানে নেক্সট কি? ক্লাসের ভিতর নিয়ে নেবো। হ্যাঁ, কারণ সেই সময়টা নেই যে তুমি এখনো মেইন বই ধীরে সুস্থে পড়বা, পড়ে কোশ্চেন আনসারে যাবা, সেই সময়টা নেই। এখন একটু ফাস্ট যেতে হবে, এটা হলো বড় কথা। হুম। তো এই জন্য একটু ঠিক আছে। সাবধানে এবং দ্রুত কাজগুলো করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি সবাই কিনেছো আর পড়াটা শুরু করছো। কারণ 3টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেলে কিন্তু আমি একটা করে টেস্ট নিব। আর এক সপ্তাহের বেশি সময় দেওয়ার মতো সময় নেই আমাদের। এই জন্য এক সপ্তাহের ভিতরেই চাপটা নিতে হবে এবং পড়তে হবে, এবং এখনই পড়ে রাখতে হবে যাতে পরীক্ষার আগে গিয়ে বেশি কষ্ট না হয়। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখন যে ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন, আমরা জানি যে তোমাদের আহ, প্রত্যেকটা পেপারেরই কোশ্চেনে 3টা পার্ট থাকবে, তাই না? কয়টা পার্ট থাকবে বলো তো? তিনটা হ্যাঁ, 3টা পার্টস। পার্ট থাকবে, তাই না? হ্যাঁ, সেই 3টা পার্ট কি কি? পার্ট এ, বি এবং সি থাকবে, পার্ট এ, তাই তো? পার্ট বি, পার্ট হ্যাঁ। সি। পার্ট সি। পার্ট এতে কি থাকবে বলো তো? ব্রিফ কোশ্চেন। হুম। যেমন আমরা যদি 2023 সালের যে কোশ্চেনটা এসেছে সেটা যদি আমরা একটু দেখি, আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, তো দেখো, এখানে আমি গ্রুপে 3টা দিয়েছি স্ক্রিনশট, সে 3 পেজের 2023 সালে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোর। তো এখানে গেলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে কিভাবে কোশ্চেনগুলো এসেছে। দেখো, তাহলে হচ্ছে কি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, এইভাবে কোশ্চেনটা আসে। এখানে কি বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্যতে, যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এই কথাটার মানে বুঝো? এই কথাটার মানে কি কারো কি জানা আছে? জি স্যার। কি মানে বুঝো? স্যার যখন যে যে বিভাগটা শুরু করবে, যেমন যে কেউ যদি আগে খ বিভাগ লিখে ক বিভাগ না লিখে, তাহলে ও আগে খ বিভাগে সব প্রশ্নের উত্তর দিবে। হুম। এভাবে যে যে বিভাগটা আগে শুরু করবে সে সেই বিভাগে সব প্রশ্নের উত্তর দিয়ে অন্য বিভাগে যাবে। হ্যাঁ, হ্যাঁ। একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ধারাবাহিক মানে হচ্ছে যে তুমি মনে করো এই ক বিভাগের এখানে টোটাল যে 12টা কোশ্চেন আছে, তার ভিতরে যেগুলো 10টা কোশ্চেন আনসার করতে হবে, তাই না? তো এখানে ধারাবাহিক মানে মনে করো ক লিখেছো, তারপরে আবার তুমি মনে করো খ পারো, তাহলে খও লিখবা।
যদি গ না পারো তারপরে ঘ লিখবা, ঘয়ের পরে যদি উঁ পারো তাহলে ও লিখবা, তারপরে চ লিখবা। এমনটা যাতে না হয় যে তুমি প্রথমে ক লিখলা, তারপরে আবার জ লিখলা, তারপরে আবার ঘ লিখলা, তারপরে আবার চ লিখলা, তারপরে আবার ঝ, তারপরে আবার খ। এরকম যেন এলোমেলো না হয়। যে বিভাগেরটা শুরু করবা সেই বিভাগের উত্তরগুলো কি করতে হবে, ধারাবাহিকভাবে লিখতে হবে। একবারে তো লিখতেই হবে যে ক বিভাগ আগে শেষ করে তারপরে খ বিভাগ, খ বিভাগ শেষ করে গ বিভাগ, মানে যেটা শুরু করবা সেই বিভাগের যে কোশ্চেনগুলো লিখবা সেটা যেন ধারাবাহিক হয়, এটা বলা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবা। তবে যদি কখনো দুই একটা মিস টিস হয়েই যায় তাহলে এলোমেলো করে লিখে দিয়ে আসবে, সেটা স্যারের উপর ডিপেন্ড করবে যে স্যার কি করবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করবা। তো দেখো, ক বিভাগে থাকে হচ্ছে ব্রিফ কোশ্চেন, এবং ব্রিফ কোশ্চেনের আনসারগুলো খুবই ছোট হবে। হ্যাঁ, ছোট ছোট উত্তর। হ্যাঁ, যেমন বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি, চর্যাপদ, এইটুকুই উত্তর। জাস্ট চর্যাপদ উত্তরটুকু লিখে আসলে চলবে, প্রশ্ন লিখে খাতায় ভর্তি করার কোনো কারণ নেই, কারণ এইটুকু লেখার জন্য তোমার কোনো মানে মার্ক পাবে না। তুমি চর্যাপদ লিখলেই মার্ক পাবে, না হলে পাবে না। তো অনেকে করে কি, দেখা যাচ্ছে প্রশ্নগুলো তুলতেছো তার নিচে উত্তরও তুলতেছো, তাহলে কি বাড়তি একটা সময় নষ্ট হচ্ছে। এত সময় নষ্ট করার সময় কিন্তু আমাদের পরীক্ষা হলে থাকবে না। এই জন্য সময় নষ্ট না, জাস্ট ছোট করে যেটা উত্তর হবে সেই উত্তরটাই তোমরা লিখে দিবা। ঠিক আছে, তাহলে ক বিভাগে থাকতেছে হচ্ছে আমাদের ব্রিফ কোশ্চেন বা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে আমাদের যে খ বিভাগ আছে, তাহলে ক বিভাগে 12টা কোশ্চেন থাকবে, 12টার মধ্যে যে কোনো কয়টা উত্তর লিখতে হবে বলো তো? 12টার মধ্যে কয়টা উত্তর লিখতে হবে ক বিভাগে? 10টা, হ্যাঁ, 8টি। 12টা থাকবে, তার ভিতরে 10টা লিখতে হবে, তাই না? এবার খ বিভাগে আমার 8টা কোশ্চেন থাকবে, তার ভিতরে যে কোনো 5টা কোশ্চেন আনসার করতে হবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনে মার্ক হচ্ছে কত, 4 করে। তাহলে 5 এর ভিতরে আমরা 4 করে 5টা কোশ্চেন আনসার লিখবো, 20 মার্ক। এখানেও এরকমভাবে কোশ্চেনগুলো দেওয়া থাকবে। তবে কোশ্চেনের উত্তরগুলো একটু পয়েন্ট আকারে লিখতে পারো বা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো, কোনো সমস্যা না। কিন্তু মোটামুটি একটু এক্সপ্লেনেশন দিতে হবে। হ্যাঁ, একদম ছোট করে লিখলে হবে না। ব্রিফ কোশ্চেন এক দুই কথা লিখলে হয়, কিন্তু শর্ট কোশ্চেনে অন্তত কিছুটা লিখতে হবে। হ্যাঁ, যেগুলো তোমাদের বইয়ে আছে সেই হিসাবে তোমরা লিখবা। তাহলে শর্ট কোশ্চেন নিয়েও আমার কোনো কথা নেই, কথা হচ্ছে গ বিভাগের নিয়ে। হ্যাঁ, গ বিভাগেও 8টা কোশ্চেন থাকবে, তার ভিতরে যে কোনো 5টি কোশ্চেন আনসার করতে হবে। এবং এখানে কত মার্ক টোটাল বলো তো? গ বিভাগে কত মার্ক টোটাল? 50। হ্যাঁ, গ বিভাগে কিন্তু টোটাল 50 মার্ক। এবং এখানে টোটাল 8টা কোশ্চেন থাকবে। দেখো, প্রতিটা কোশ্চেনে মার্ক হচ্ছে 10। এখানে 5টা কোশ্চেন আনসার করতে হবে, 50 মার্ক। এখন এই গ বিভাগটার উপরেই মেইনলি নির্ভর করে তুমি ভালো মার্ক পাবা নাকি, মানে কিভাবে তুমি আহ, কম মার্ক পেয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে অনেকে অনেকভাবেই লেখে, দেখা যায় যে অনেকে পয়েন্ট দিচ্ছে কিন্তু পয়েন্টের এক্সপ্লেনেশন কম আছে। অনেকে এক্সপ্লেনেশন করছে অনেক বেশি বেশি কিন্তু পয়েন্ট দিয়েছে কম। দেখা যাচ্ছে 2 4টা 5টা পয়েন্ট দিয়েছে কিন্তু অনেক বেশি বেশি লিখছে। এই কাজটা না করে তোমাদের কাজ হবে, আমি গত ক্লাসেও বলেছিলাম তাই না, গ বিভাগের বড় প্রশ্নের উত্তরে তোমাদের কমপক্ষে কয়টা পয়েন্ট দিতে বলেছি? 12টা। হ্যাঁ, যে কমপক্ষে 12টা পয়েন্ট লিখবা। ঠিক আছে তো? এখন তোমাদের বইয়ে কি 12টা করে আছে? 12টি পয়েন্ট দিবে, তার ভিতরে ভূমিকা এবং উপসংহার সহ। হ্যাঁ, তারপর তুমি মেইন পয়েন্ট দিবে 10টা। স্যার, আমার বইয়ে 8টা আছে পয়েন্ট, ভূমিকা সহ। 8টা, তাই না? তাহলে দেখো, ওগুলো তোমার মেইন পয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু 6টা। স্যার, যেগুলো ব্রিফ কোশ্চেন আছে না, হ্যাঁ, হ্যাঁ, ব্রিফ স্যার কোশ্চেন। ব্রিফ কোশ্চেনের অনেকগুলো উত্তর পাচ্ছি না। কি বই নিয়েছো? এই জন্য তো বলতেছি যে তোমাদের দেখা যাচ্ছে বিভিন্ন সালে আসা জি কোশ্চেনের উত্তরও তোমরা পাচ্ছ না। জি। কোন বই, কি বই আছে তোমার বলো? স্যার, সোশিয়াল লেকচার বের হয়েছে, কিন্তু যেটা এখন যেটার কথা বলছেন এটা স্যার ইজি, ইজি কি যেন একটা। হ্যাঁ, আমি মেইনলি বলেছি তোমাদের লেকচারটা নিতে। ঠিক আছে, আর যদি লেকচার না হ্যাঁ, থাকে আমি কি বলেছি এটা যে পাইছি, লেকচারটা পাইছি না। হ্যাঁ,
তো সমস্যা হচ্ছে যে এইভাবে তোমরা দেখা যাচ্ছে অনেক সময় প্রশ্নের উত্তরগুলো পাবে না, অন্যান্য গাইডগুলোতে পাওয়া যায় না, এই জন্য আমি লেকচারের কথাটা বলেছিলাম। তা লেকচার যারা নাওনি বা আগে থেকে অন্য বই নিয়ে ফেলেছো, তারা একজন আরেকজনের সাথে শেয়ার করবা, আমি আগেই বলেছি। ঠিক আছে, যে এই উত্তরগুলো যেহেতু আমি নিজে দিতে পারতেছি না, কারণ এত চাপ নেওয়ার সুযোগ আমার নেই, বুঝতে পারছো? আমি জাস্ট প্রশ্নগুলো দিচ্ছি, এটাই তোমাদের কাছে অনেক কিছু। হ্যাঁ, এর জন্য তোমাদের কি করতে হবে, নিজেদের ভিতরে একটা কমিউনিকেশন করতে হবে, এটা তো আমি আগেই বলেছি নাকি, বলি নাই? হুম। তোমরা কি এ বিষয়ে আগ্রহী নাকি কি কি অবস্থা বলো? নাকি নিজেই পড়াশোনা করতে চাচ্ছ, নিজের পড়াশোনা নিজে করবা, যে অন্যের হেল্প দরকার নাই বা অন্যকে হেল্প করবো না, এমনটা বলো? তাহলে কি কি করতে হবে বলো? তাহলে এখানে যাদের মনে করো এই যে 8টা আছে 6টা আছে, তারা কি করতে পারো, কি কাজটা করতে পারো তোমরা বলো? আমি লিখে লিখে দিব উত্তরগুলো। হুম। কারণ এ সাবজেক্ট তো আমার না, আমি তো এ বিষয়ে জানিও না, আমি এ বিষয়ে অতটা পারিও না। তাহলে এই উত্তর আমি তোমাদের কেমন করে লিখে দিব বলো? আর ওটাতে পরিশ্রম করার ইচ্ছা আমার নেই, বা ওটা আমি পারবো না। আমি উত্তরগুলো, তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হবে প্রশ্ন উত্তরগুলো নিজে থেকে সংগ্রহ করে নিজে থেকে পড়ে নেওয়া। এখন আমি যে বিষয়টা বলছি, একমাত্র তোমরা যদি চাও নিজেদের ভিতরে হেল্প করে কাজটা করতে, তাহলে পারবা, না হলে তোমাদের মতো তোমরা যা খুশি তাই করো। ঠিক আছে? এটুকু যদি নিজেদের সাথে নিজেরা হেল্প করে, নিজেদের ভিতরে কমিউনিকেশন করে যদি কাজটুকু না করতে পারো, তাহলে তোমাদের মধ্যে পড়াশোনার ইচ্ছা নাই বলে আমার কাছে মনে হবে। ঠিক আছে? ওই পড়াশোনা বাদ দেওয়া উচিত, আর নাই যেমন পয়েন্ট পাবো তেমনই তোমরা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, যদি এটুকু পরিশ্রম না করতে পারো। ঠিক আছে? পড়াশোনা করতে হলে, ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে। একদম সব কিছু তো এক জায়গায় গুছিয়ে পাওয়া সম্ভব না, কারণ এই সাবজেক্টগুলো আমার না। আর এতগুলো 3টা 4টা সাবজেক্টের প্রশ্নের উত্তর আমি লিখে দিতে পারবো না, এটা আমি একদম ক্লিয়ার কাট বলছি। এই জন্য তোমাদের আমি বলে দিলাম ইনস্ট্রাকশন, এখন যদি তোমাদের মনে হয় যে তোমরা ভালো পয়েন্টের জন্য, ভালো করে পরিশ্রম করার জন্য পড়বে, তাহলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি না পারো, তাহলে সেটাও তোমাদের ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছো আমার কথা? বুঝা গেল? বলো জি স্যার। যে আমি কি বলতেছি। হ্যাঁ, তাহলে এখন আমি আগেও বলেছি যে তোমরা গুগল ক্লাসরুমে দরকারে কে কি পাচ্ছ না তার ছবি তুলে দিবা, আরেকজনের কাছে থাকলে সে তাকে হেল্প করবে, এইভাবে তোমরা নিজেদের ভিতরে কি করবা, একজন আরেকজনকে হেল্প করবা। ঠিক আছে তো? হ্যাঁ, এটা তোমরা দয়া করে একটু করে নিও। তো আমি জাস্ট এটাতে 2-5 মিনিট কথা বলে যেহেতু ছেড়ে দিয়ে আমরা মূল পড়ায় যাব। এখন 12টা পয়েন্ট কিভাবে তোমরা ম্যানেজ করো, মানে উপসংহার বা এটা তো আছেই, তাহলে বাড়তি বডির ভিতরে আরো কিছু প্যারাগ্রাফ লাগবে। হ্যাঁ, আরো কিছু পয়েন্ট লাগবে, সেই পয়েন্টটা তোমরা, যে প্রশ্নটা আমি দিয়েছি এখানে, মনে করো আমি তো অলরেডি দিয়ে দিয়েছি, তাই না? এখানে গুগল ক্লাসরুমে আমি, দেখো অলরেডি হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, প্রথম 3টা চ্যাপ্টারেরই আমি একবারে দিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হবে, শর্ট কোশ্চেন নিয়েও কোনো সমস্যা নেই, ব্রিফ কোশ্চেন নিয়েও যদি না পেয়ে থাকো তাহলে তো হেল্প নিবাই এই প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে? এখন এইখানে 2023 সালের কোশ্চেনের আনসারগুলো কিন্তু বাদ দিয়ে পড়বা তোমরা। ঠিক আছে? 2023 সালের যেগুলো আসছে, তাহলে এখানে 3টা কোশ্চেন আছে। এই 3টা কোশ্চেনের মধ্যে এখন দেখবা তোমার বইয়ে উত্তরগুলো কিভাবে দেওয়া আছে, কতগুলো পয়েন্ট আছে। যদি না পাও, তখন তোমাদের কাজ হবে এই প্রশ্নটার হয়তো ছবি তুলে তোমরা গুগল ক্লাসরুমে কাউকে বলে দিলা যে আমার এটা নেই, যদি কারো বইয়ে থাকে উত্তর, একটু উত্তরটা দিয়ে দিতে। তার বইয়ে দেখা যাচ্ছে 6টা 8টা থাকলেও হয়তো দুইজন যাকে মিক্স করলে পারে, দুটা বই মিক্স করলে দেখা যাচ্ছে অটোমেটিক বাড়তি 2-1টা হয়তো পয়েন্ট পেয়ে যেতে পারো। সেই পয়েন্টটা তোমরা করলা কি, খাতায় একটা পেজে লিখে তোমাদের বইয়ের সাথে মেরে রাখলা, তাহলে দেখা যাচ্ছে 2-3টা পয়েন্ট কিন্তু এভাবে বেড়ে যাবে। তাহলে তোমাদের যেহেতু এক একজনের কাছে এক এক রকম বই আছে, তাহলে অবশ্যই এক্ষেত্রে তোমাদের হেল্পটা আরো সহজ হবে, তাই না? এতে দেখা যাচ্ছে তোমরা সহজেই কিন্তু ওরকম 2-3টা বই থেকে উত্তর নিয়ে, একই প্রশ্নের উত্তর 2-3টা বই থেকে এক জায়গায় করে তোমরা সমন্বয় করে ফেলতে পারো। হ্যাঁ, যে একজন হয়তো এটা দিলা, আর যার যার বই আছে, মনে করো গুগল ক্লাসরুমে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখানে, প্রশ্নটা এখানে লিখে দিলা। ঠিক আছে? তখন যার যার কাছে যে বই আছে, তোমরা করবা কি, সেই বইয়ের ছবি তুলে ওই উত্তরটা এখানে দিয়ে দিবা, তাহলে দেখবা যে সবাই পেয়ে যাচ্ছে একসাথে, তাই না? তাহলে আর কারো কাছে কারো চাওয়া লাগছে না। 3টা বই থাকলে 3টা বইয়েরই ছবি যার বইয়ে আছে সে তুলে এই জায়গায় অ্যাড করে দিলা। অথবা যদি এখানে অ্যাড করতে সমস্যা হয়, তোমরা মেসেঞ্জার যে গ্রুপ আছে গ্রুপেই তোমরা দিয়ে দিলা, তাহলে ওখান থেকে হয়তো সবাই নিয়ে নিলা, নিয়ে দেখলা যে কার বইয়ে কোন পয়েন্টটা বেশি আছে, সেই পয়েন্টটা তোমার বইয়ের সাথে অ্যাড করে ফেললাম। তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক দেখা যাচ্ছে 2-3টা পয়েন্ট কিন্তু এভাবে বাড়িয়ে নেওয়া সম্ভব।
আর এভাবে যদি 2-3টা পয়েন্ট তোমরা বাড়িয়ে নিতে পারো, তাহলে দেখবা যে যে কম পয়েন্ট লিখতেছে আর যে বেশি পয়েন্ট লিখতেছে, কে বেশি নাম্বার পাবে বলো? যে বেশি তথ্য দিতে পারবে সে, না যে কম দিবে সে? বলো। যে বেশি তথ্য দিতে হ্যাঁ, পারবে। তাহলে এটা স্বাভাবিক। মেসেঞ্জার হ্যাঁ, গ্রুপ তাহলে এটা স্বাভাবিক যেটা যে আপনি তুমি খুলছেন এটা। অবশ্যই ভালো মার্ক পাবা, তাই না? অতএব এই ক্ষেত্রে তোমাদের একটু স্যার পরিশ্রম করতে হবে, কারণ এই স্যার মেসেঞ্জার গ্রুপ আপনি যেটা খুলছেন ওইটাতে দেওয়া যাবে? হ্যাঁ বলো, বুঝলাম না। হ্যাঁ স্যার আপনি যেটা মেসেঞ্জার গ্রুপ খুলছেন ওইটাতে দেওয়া যাবে হ্যাঁ, ছবি তুলে? অন্তত কথা বলবা না, যদি মনে হয় যে ছবিগুলো দিয়ে দিবা তো দিয়ে দিতে পারো, হ্যাঁ, কিন্তু কথা বলা যাবে না, ঠিক আছে? কারণ ওখানে কথা বললে আমার যে মূল মেসেজটা অনেকে কেউ দেখতে পাবে না, ঢুকে দেখাচ্ছে দেখতে পাবে। এই জন্য তোমরা গুগল ক্লাসরুমটা মেনলি ইউজ করবা, কারণ গুগল ক্লাসরুমে নিচে নিচে দেওয়া যায়, এখানে প্রশ্নটা লিখে রাখলা, এই জায়গাতে ছবিগুলো অ্যাড করে দিলা, ঠিক আছে? এভাবে দেওয়া যেতে পারে। এখন বাকিটা এখন আমি আমার মতো করে বলে দিলাম কিভাবে কাজটা করবা, বাকিটা এবার তোমরা এখন নিজেদের ভিতরে সমন্বিত করবা না নিজের মতো করে চলবা, সেটা তোমাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে? শুধু 3টা করে চ্যাপ্টার শেষ হবে, আমি একটা করে টেস্ট নিব। ওই টেস্টে যখন তোমরা উত্তর লিখবা তাকে আমি তখনই আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কি করেছো না করেছো, এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রসঙ্গ আমি বাদ দিলাম। এই বিষয় নিয়ে কি আর কারো কোনো কথা আছে? থাকলে একটু বলো, হাত তুলো, তুলে বলো, আমি দেখি কি বলা যায়। কারো কি কোনো কথা আছে এই বিষয়ে? তাহলে কারো কোনো কথা নেই? আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, কারো কোনো কথা নেই, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে এটা এভাবে পড়তে থাকো। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ নিয়ে। হুম, তাহলে প্রথমেই আমরা একটু বিষয়টা জেনে নিই যে আমাদের ইংলিশ রিডিং স্কিলসে আসলে কি বিষয়টা থাকবে এবং এখানে আমরা কিভাবে পড়াশোনাটা করব, কারণ ইংলিশ রিডিং স্কিলসটাই আলটিমেটলি সকলের সমস্যা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে আমাদের টোটাল 3টা পার্ট থাকবে, ঠিক আছে? 3টা পার্টের মধ্যে একটা হচ্ছে পার্ট এ, আমি সবগুলো একটু ওপেন করে নিই। এই বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে নাকি? তোমাদের রিডিং স্কিলসের কোন বইটা আছে, কোন রাইটারের বই আছে বলো তো? তোমাদের কাছে কোন? কে এম বাড়ি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার কাছে আতাউল হক। আচ্ছা
আমি মেনলি কেমা বাড়ির বইটাকে ফলো করব, কারণ তাহলে বইয়ে মডেল টেস্টগুলো ওইভাবে করা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা 3টা পার্টকে একটু খেয়াল করি। এটা একটু ভালো করে বুঝে নাও যে কিভাবে পড়তে হবে। প্রথমে হচ্ছে পার্ট এ। তারপরে হচ্ছে পার্ট বি, তারপরে হচ্ছে পার্ট সি। এই 3টা বিষয় আমাদের মেনলি থাকছে। এখন এই পার্ট এর জন্য হচ্ছে ব্রিফ কোশ্চেন, ঠিক আছে? এই ব্রিফ কোশ্চেনে একটা কি থাকবে, শর্ট প্যাসেজ থাকবে, আনসিন অথবা সিন। হ্যাঁ, এবার অবশ্য তোমাদের বই থেকেই মেইনলি এসেছিল, ঠিক আছে? তো তাহলে ব্রিফ কোশ্চেন, শর্ট প্যাসেজ থাকবে, এখান থেকে 12টা কোশ্চেন থাকবে, 12টা ব্রিফ কোশ্চেন থাকবে, তার ভিতরে তোমাকে 10টা কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে? যেমনটা যদি আমরা দেখি, মনে করো পার্ট এ তে এই একটা ছোট প্যাসেজ, এই প্যাসেজটার উপর ভিত্তি করে এখানে টোটাল 12টা কোশ্চেন থাকবে। এখন কোশ্চেনগুলো কি জাতীয় থাকে, কোশ্চেনগুলো কি জাতীয় থাকে সেটা হলো এখানে বড় কথা, যে আমাদের এইখানে প্যাসেজে পড়ে আমি কি ধরনের হেল্প পেতে পারি এবং এখানে কি কি জাতীয় কোশ্চেন থাকবে। এটা একটু খেয়াল করো। তাহলে 12টা কোশ্চেনের ভিতরে মোটামুটি 4টা বা 5টা থাকবে হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন। টেক্সচুয়াল কোশ্চেন মানে বুঝো, মানে টেক্সট থেকেই কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে? টেক্সট থেকে মানে যে গল্পটা থাকবে, এই গল্পটার উপরেই এখানে যেমন দেওয়া আছে যে হাউ ক্যান আ ম্যান বি ট্রুলি ফ্রি, হোয়াট ইজ টু বি মাস্টার অফ ওয়ান সেলফ, হু ইজ সক্রেটিস, হোয়াই ডোন্ট দ্য রুলার্স লাইক সক্রেটিস, হোয়াট ইজ দ্য চার্জ এগেইনস্ট সক্রেটিস, সক্রেটিসের বিরুদ্ধে চার্জ কি, এই জাতীয় বিষয়গুলোর উপরে টোটাল দেখা যাচ্ছে কিছু কোশ্চেন থাকবে। কয়টা কোশ্চেন থাকবে এখানে? 4টা বা 5টা বা কম বেশি হতে পারে এই কোশ্চেনগুলো, কিন্তু এগুলো হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন, মানে এই টেক্সট থেকেই মেনলি কোশ্চেনগুলো থাকবে। এরপর যেগুলো থাকবে হচ্ছে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড রিলেটেড, হ্যাঁ, ভোকাবুলারি রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। ভোকাবুলারি রিলেটেড কোশ্চেনে কি কি থাকবে? এখানে তোমার থাকতে পারে ওয়ার্ড মিনিং, যে কিছু ওয়ার্ড দিয়ে দিলে ইংলিশে এর মিনিং লিখতে হবে। তারপর থাকতে হতে পারে হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, ঠিক আছে? তারপরে হয়তো থাকতে পারে সিনোনিম অথবা অ্যান্টোনিম। তারপরে থাকতে পারে হচ্ছে, হ্যাঁ, কেউ কিছু বলছো? ফরমেশনটা একটু বলে দেন। আচ্ছা বলছি, আমি আসছি, সবগুলো নিয়ে কথা বলবো যে কিভাবে কি হবে। তাহলে ভোকাবুলারি রিলেটেড এই জাতীয় কোশ্চেনগুলো থাকতে পারে। হ্যাঁ, যে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন, যে ওয়ার্ড মিনিং, একটা ওয়ার্ড দিয়ে দিল বা দুটো ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো যে এই ওয়ার্ডগুলোর মিনিং ইংরেজিতে লেখো এবং সেইগুলো দিয়ে আবার সেন্টেন্স তৈরি করতে হবে। একইভাবে ওয়ার্ড ফরমেশন আর সিনোনিম অ্যান্টোনিম তো আমরা জানি। গ্যাপ ফিলিং ও বিষয়টা জানি, যে এখান থেকে প্যাসেজ থেকে হয়তো সেন্টেন্স তুলে দিল, দিয়ে ওখানে গ্যাপ দিয়ে দিল, ওই গ্যাপে তোমাকে কি কি করতে হবে, একটা উপযুক্ত ওয়ার্ড বসিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। তো দেখো এখান থেকে আমরা যদি দেখি, এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, সেটা আসতেছি আমি। এই যে মনে করো যে রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। যে প্যাসেজ থেকে এখানে 3টা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এই 3টা ওয়ার্ডের মিনিং তোমাকে লিখতে হবে। এখানে অবশ্য সিনোনিম অ্যান্টোনিম লিখছে, কিন্তু আসলে মিনিং লেখার দরকার এখানে, ঠিক আছে? এখানে মিনিং লিখতে হবে। যেমন কারেজাস মানে কি, এখানে দিয়েছে যেমন ব্রেভ। প্রিটেন্স মানে কি, ভান মানে ডিসেপশন। অ্যাকিউজ মানে কি, অভিযোগ, মানে হচ্ছে যেমন হচ্ছে চার্জ। এরকম ভাবে মিনিং লিখতে হবে এবং তোমাকে কি করতে হবে, এখানে পাশে এই যে ওয়ার্ডটা তোমার দিয়েছিল ওরা, হ্যাঁ, সেই ওয়ার্ডটারই কি করতে হবে, একটা ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে। তবে সেন্টেন্সটা অবশ্যই বই থেকে কপি করা যাবে না, বই থেকে কোনো কপি করা সেন্টেন্স না, বরং নিজে থেকে একটা সেন্টেন্স লিখতে হবে, তাহলে সেন্টেন্সটাকে গ্রহণ করা হবে, না হলে গ্রহণ করা হবে না। একইভাবে দেখো এখানে গ্যাপ ফিলিং আছে, তাই যেখানে তোমার একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেন্টেন্সের এখানে গ্যাপ আছে, সেই গ্যাপে তোমাকে একটা সেন্টেন্স কি লিখতে হবে, এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আমরা কি করব,
ওয়ার্ড রিলেটেড বিষয়গুলো যাব। তাহলে ওয়ার্ড ফরমেশনটা কি আমি একটু বলে নিই। আচ্ছা, তাহলে ওয়ার্ড মিনিং তো বুঝতে পেরেছো নাকি? ওয়ার্ড মিনিংটা কি? তাহলে আমি একটু ওয়ার্ড মিনিংটা বোঝাই দিই আবারও। মনে করো যে তোমার একটা ওয়ার্ড মনে করো দিয়ে দিল, ওয়ার্ডটা কি হতে পারে? মনে করো ওয়ার্ড হলো হ্যাপি। এই হ্যাপি একটা ওয়ার্ড দিয়ে দিল, তাই হ্যাপির মিনিংটা কি কি দাঁড়াবে বলো তো? হ্যাপির মিনিংটা কি হয়? আমরা যদি একটু ডিকশনারিতে খুঁজি, মনে করো এখানে দেখে দিলাম যে হ্যাপি মিনিং। তাহলে হ্যাপির মিনিংটা কি এই জায়গায় বলো তো? দেখো, ফিলিং অর শোয়িং প্লেজার অর কন্টেন্টমেন্ট, মানে সন্তুষ্ট বোধ দেখানো। তাহলে শোয়িং বা ফিলিং প্লেজার একটা বললেও হবে। হ্যাঁ, ফিলিং প্লেজার বা শোয়িং প্লেজার। তাহলে আমি কি করবো এই জায়গাতে? এখানে আমি সেটা লিখে দিব যে আমি প্রথমে উত্তরটা লিখবো। উত্তরটা কি হবে পরীক্ষা হলে আমি কিভাবে লিখবো এখানে? যে ফিলিং কি দিব? প্লেজার নাকি? ফিলিং প্লেজার লিখলাম। লেখার পর এটা দিয়ে আমি একটা সেন্টেন্স লিখবো। আবার কোনটা দিয়ে লিখবো? এই ফিলিং প্লেজার দিয়ে লিখবো না হ্যাপি দিয়ে লিখবো বলো তো? হ্যাপি দিয়ে। হ্যাপি দিয়ে লিখবো, তাই না? যেমন বললাম কি, হি ইজ ভেরি হ্যাপি, সে খুবই সুখী বা খুশি। এই যে যতটুকু পারো ছোট করে লিখবা যাতে ভুল না হয়। তাহলে এটা হলো আমাদের 1 মার্ক। তাহলে হ্যাপির মিনিংটা আমি লিখলাম, লেখার পরে কি করলাম সেটা দিয়ে একটা সেন্টেন্স লিখলাম। তাহলে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে 1 মার্ক হয়ে গেল আর কি। এটা গেল হচ্ছে ওয়ার্ড মিনিং এর ব্যাপার, ঠিক আছে? এটা গেল ওয়ার্ড মিনিং, কিভাবে ওয়ার্ড মিনিংটা লিখতে হবে। অনেকে দেখাচ্ছে হ্যাপির সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিচ্ছে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম না, আমরা মিনিং চাচ্ছি, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম তো আলাদা জিনিস, তাই না? এবার আসি ওয়ার্ড ফরমেশন। তাহলে ওয়ার্ড ফরমেশনটা কি জিনিস? আমরা জানি একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো ফর্ম থাকতে পারে, ঠিক আছে? মনে করো একটা ওয়ার্ড আমি এখানে তোমাদের দিয়ে দিলাম, যে মনে করো এডুকেট, ঠিক আছে? এই এডুকেট বলার পর পাশে এরকম বলে দিবে যে এই ওয়ার্ডের নাউন ফর্মটা লিখতে হতে পারে। এখানে কি বলা হয়েছে? এন মানে কি? নাউন। এখানে কোন ফর্মে দেওয়া আছে বলো তো? এডুকেট এখানে কোন ফর্মে আছে? ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব ফর্মে আছে, তাই না? হুম। তাহলে এখন এই জায়গাতে তাহলে আমরা কি করব? নাউন ফর্ম লিখবো। নাউন ফর্ম কি কি হবে? এডুকেশন। এডুকেশন, তাই তো? এবার এডুকেশন শব্দটা দিয়ে একটা ইয়া করতে হবে আমাকে। তাহলে যে ফর্মটা আমাকে লিখতে বলা হবে, যেটা দিয়েছে সেটা দিয়ে না, কিন্তু যেটা আমি নতুন করে ফর্ম তৈরি করলাম সেইটা দিয়ে আমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? যে উই নিড প্রপার এডুকেশন, তাই তো? আমাদের যথাযথ শিক্ষা প্রয়োজন। এরকম ভাবে আমি একটা সেন্টেন্স মনে করো লিখে ফেললাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে যে ওয়ার্ডটা আমাকে ফর্ম করতে বলেছিল সেই ওয়ার্ডটা দিয়ে আমি একটা সেন্টেন্স লিখে ফেললাম। তাহলে এটা হলো আমাদের মনে করো ওয়ার্ড ফরমেশন। তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে? প্রতিনিয়ত একটা ওয়ার্ডের কি কি ফর্ম হতে পারে প্রতিদিন তোমরা চেষ্টা করবে 5টা করে 2টা করে ওয়ার্ডের ফরমেশন শিখতে, ঠিক আছে? যদিও তোমাদের বই এগুলো নাই, এই জন্য ডিকশনারি একটু হেল্প নিতে হবে। আর এখনো সময়ও কম, এই জন্য একটু মানে চেষ্টা করতে হবে একটু বেশি সময় দিয়ে কাজগুলো করার জন্য, যাতে 1 মাস 2 মাস এই কাজগুলো করলেই একটা অভ্যাস হয়ে যায় যে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এখন যদি বলা হয় এই যে মনে করে হ্যাপি ওয়ার্ডটা দিয়ে যদি আমি এখন বলি যে হ্যাপি দিয়ে বললাম এটার অ্যাডভার্ব লিখতে হবে। অ্যাডভার্ব কি কি হবে বলো তো? হ্যাপিলি। হ্যাপিলি, তাই তো? হ্যাপিলি, তাই তো? এখন হ্যাপিলি দিয়ে একটা সেন্টেন্স লিখবো, কি লিখবো বলো তো? ছোট্ট একটা সেন্টেন্স ভাবো, ইজি। কি হতে পারে সেন্টেন্স বলো? হুম, We live here happily. কারিয়া থেকে সাউন্ড আসছে খুব। হ্যাঁ, আয়েশা। আচ্ছা, এই যে দেখো আলামিন বলেছে হি লিভস হ্যাপিলি, তাই না? হ্যাঁ, খুবই ছোট একটা সেন্টেন্স, সুন্দর হয়েছে। হি লিভস হ্যাপিলি। তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে, অথবা এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে। এই সেন্টেন্সটা জানতে হবে যে আমি কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কখন নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয়। এটা না জানলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি বলি হি ফিলস হ্যাপিলি, এই সেন্টেন্সটা কিন্তু ভুল, ঠিক আছে তো? এই সেন্টেন্সটা কিন্তু ভুল। অতএব শুধু লিখলেই হবে না, তোমাকে একটা সঠিক সেন্টেন্স লিখতে হবে। এই জন্য আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যাতে এই সেন্টেন্স লেখাতে তোমাদের ভুলগুলো না হয়, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ওয়ার্ড ফরমেশনের ব্যাপার। এবার যদি আমরা বলি সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম তো আমরা চিনি নাকি? সিনোনিম অ্যান্টোনিম মানে কি? হুম,
স্যার সমার্থক শব্দ বিপরীত শব্দ। বিপরীত শব্দ, তাই তো? হ্যাঁ, এখন মনে করো একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো এই ওয়ার্ডটার একটা সিনোনিম লিখতে। কেমন? মনে করো আমি বললাম হচ্ছে বিউটিফুল, দিয়ে পাশে লেখা হলো এইটা। অথবা একটা পুরো সেন্টেন্স দিয়ে বলতে পারে যে রাইট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে এটা একটা সিনোনিম লিখতে হবে। তাহলে সিনোনিম কি দিব এটা বলো তো? বিউটিফুলের কি লেখা যেতে পারে? কেউ একজন বলো, তোমরা বলো। হুম, দেখো এগুলো না পারলেই পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়ে যাবা। কিন্তু ওয়ার্ড আসলে খুব সহজ সহজ দেয়, খুব একটা কঠিন দেয় না। হ্যাঁ, বলতে পারবে না? আচ্ছা আমি বলে দিই, না সময় নষ্ট হচ্ছে। চার্মিং মনে করো, তাই তো? হ্যাঁ, চার্মিং। অনেকে নাইস লিখছে, তো এটা কি দেওয়া যাবে? কোনটা কোনটা? নাইস। নাইস, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। হুম, তাহলে দিলা চার্মিং, দিলা নাইস, দিলা গুড লুকিং, দিলা, তাই না? সিনোনিম হ্যাঁ, লেখার ক্ষেত্রে কি এটা ফলো করতে হবে যে এখানে ভার্ব দিছে, সিনোনিম লেখার ক্ষেত্রেও ভার্ব লাগবে? অবশ্যই অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো অবশ্যই। তুমি নাউনের সাথে তো আর সিনোনিম হয় না, যে নাউনের সাথে তুমি অ্যাডজেক্টিভের মিলালা, তাহলে কি হবে? সিনোনিম মানে কি? ওটার অর্থ এবং তার যে মানে কি বলবো ওয়ার্ড ক্লাস, সেটা ঠিক থাকতে হবে। তো নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, এগুলো তো তোমাকে ঠিক রাখতেই হবে। হ্যাঁ, এখন তুমি বিউটিফুলের অ্যান্টোনিম সিনোনিম যদি এখন দেওয়া হচ্ছে নাইসনেস, তাহলে কি হবে? বলো, নাউন দিলে তো হবে না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ খেয়াল করাতে হবে। হ্যাঁ, এবার এই চার্মিং নামক যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দিয়ে আমি কি করবো? একটা সেন্টেন্স লিখবো। যে হি, আচ্ছা শি দিয়েই করি, শি লুকস ভেরি চার্মিং, এটা দিয়ে আমরা করলাম। তো এভাবে সিনোনিম অথবা অ্যান্টোনিম চাইলে এখানে অ্যান্টোনিম লেখা থাকবে। অ্যান্টোনিম লিখতে হবে বিউটিফুলের, হয়তো যদি অ্যান্টোনিম চাই এখন, তাহলে কি দেবো? বিউটিফুলের অ্যান্টোনিম কি দিব বলো তো? ugly, হুম, তাহলে মনে করো বিউটিফুলের অ্যান্টোনিম দিলাম আমি, তাই তো? এখানে কি লিখবো আমি? আগলি। আগলি লিখে বলতে পারি কি? শি লুকস আগলি। এই তো এইভাবে মোটামুটি আমরা কি করব, এখানের যে ভোকাবুলারি রিলেটেড যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেন আনসারগুলোকে এভাবে আমাকে দিতে হবে। সবগুলো যে থাকবে তা না, কিছু দেখা যাচ্ছে ওয়ার্ড ফরমেশন আছে তো সিনোনিম অ্যান্টোনিম নাই, বা সিনোনিম অ্যান্টোনিম এবার দিয়েছে তো পরের বার দেয়নি, এরকমটা হতে পারে। কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে এই জাতীয় কোশ্চেনগুলো মেনলি আসবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে তাহলে টেক্সচুয়াল কোশ্চেন গেল, এর সাথে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন গেল। এরপর হচ্ছে গ্রামার রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামার রিলেটেড কোশ্চেন। গ্রামার রিলেটেড কোশ্চেন কিরকম থাকবে? গ্যাপ ফিলিংটা একটু বুঝে দেন। গ্যাপ ফিলিং তো আর বোঝানোর কিছু নেই, আছে ওটা একটা সেন্টেন্স দিবে, যে গ্যাপ থাকবে সেই গ্যাপে তোমাকে বসাতে হবে, একটা ওয়ার্ড বসাতে হবে। ওটা কি টেক্সট থেকে দিবে? হ্যাঁ, টেক্সট থেকেই দিবে, কিন্তু সেন্টেন্সটাকে একটু মডিফাই করে দিতে পারে। ওয়ার্ডটাও তুমি টেক্সটেই পাবা, কিন্তু ওয়ার্ডটাকে হয়তো মডিফাই করতে হতে পারে, যে ওখানে ভার্ব আছে এখানে অ্যাডজেক্টিভ করতে হতে পারে, ওখানে হয়তো দেখা যাচ্ছে বেস ফর্মে আছে এখানে আইএনজি যুক্ত করতে হতে পারে। ঠিক আছে, এরকম বিষয়গুলো থাকবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। মনে করো এখানেই তো আছে, এই প্যাসেজটা থেকে দিয়ে দিই, কারণ প্যাসেজে দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, কি বলছে? সক্রেটিস পাসড অ্যাওয়ে বাই ড্যাশ হেমলক। তাহলে সক্রেটিস পাসড অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। তাহলে সক্রেটিস মারা গিয়েছিল কিভাবে? হেমলক কি করে? Drink পান করে, drinking. ড্রিঙ্কিং। ড্রাঙ্ক হবে যেহেতু অতীতের। মিতু, তোমার ওখান থেকে ব্যাপক সাউন্ড আসতেছে, ব্যাপক সাউন্ড, মনে হচ্ছে যেন বক্স বাজতেছে। হ্যাঁ, মিতু সম্ভবত এটা। তুমি একটু মিউট রাখো, অথবা তোমার মাইক্রোফোনে বা ইয়াতে একটু প্রবলেম আছে হয়তো, বা সেই জন্য খুব সাউন্ড হচ্ছে। হুম, আচ্ছা। তো যাই হোক, তাহলে এখানে মনে করো এখানে কি দেওয়া আছে? সক্রেটিস পাসড অ্যাওয়ে বাই ড্যাশ হেমলক। তাহলে আমরা এখন বইয়ে দেখি যে এই সম্পর্কে কি বলা আছে। দেখো এখানে কি বলছে? হি ওয়াজ কম্পেলড টু ড্রিঙ্ক হেমলক অ্যান্ড পাস অ্যাওয়ে। হি ওয়াজ কম্পেলড টু ড্রিঙ্ক হেমলক, মানে তাকে হেমলক পান করতে বাধ্য করা হয়েছিল, এবং হেমলক পান করে বাধ্য করা হয়েছিল তাকে কি করার জন্য? পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। তাহলে তাকে হেমলক পান করে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছিল। তাহলে প্রশ্নে যা আছে এখানে কি মিল আছে? সরাসরি মিল আছে?
নাই। নাই, তাই না? তাহলে এই যে ব্যাপারটা তোমাকে কিন্তু এখানে সেই গ্যাপটা দিয়ে দিয়েছে। তাহলে উনি মারা গেলেন কিভাবে? বাই দিয়ে দিয়েছে। হেমলক তিনি কি করেছিলেন? হেমলক পান করেছিলেন, তাই না? তাহলে পান করা ইংলিশ কি? ড্রিঙ্ক। এখন ওখানে ছিল টু, টু মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ইনফিনিটিভ, কিন্তু এখানে দেওয়া আছে বাই। তার মানে তুমি এটা জানো কি না যে বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসালে তাকে আইনজি করতে হয়, তাকে এখানে আইনজি দিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে সক্রেটিস পাসড অ্যাওয়ে বাই ড্রিঙ্কিং হেমলক। তাহলে এইভাবে তোমাকে কি কি করতে হবে? ওয়ার্ডের ফরমেশনটা ঠিক রাখতে হবে, যেখানে আসলে কোন ওয়ার্ড কিভাবে বসাতে হবে। এটা ওয়ার্ড রিলেটেড, ঠিক আছে? একইভাবে দেখো, হিজ স্টুডেন্টস লাভড হিম উইদাউট ড্যাশ। দেখো এখানে উইদাউট কোশ্চেন মানে নিঃসন্দেহে, উইদাউট কোশ্চেন মানে হচ্ছে নিঃসন্দেহে। এখন বইয়ে কি আছে এখানে, মানে প্যাসেজে কি দেওয়া আছে যে তার ছাত্রছাত্রী তাকে কিভাবে ভালোবাসতো? দেখো, নো ওয়ান্ডার অল হিজ পিপলস লাভড হিম ভেরি মাচ। তাই তো? নো ওয়ান্ডার মানে কি? আশ্চর্য হওয়ার কিছু নাই বা সন্দেহ করার কিছু নাই যে তার পিপলরা তাকে ভালোবাসতো না, এরকম আর কি। হ্যাঁ, মানে তা পিপিল বা স্টুডেন্টরা তাকে ভালোবাসতো। পিপিল মানে কি বলতো? পিপিল মানে কি? শিক্ষার্থী, হ্যাঁ, স্টুডেন্ট। স্টুডেন্ট। মিতু তুমি একটু কথা বলো না, হ্যাঁ, আপাতত। তা না হলে খুবই মানে ইয়া হচ্ছে, সাউন্ড হচ্ছে। তুমি একটু এখানে লিখে দিও দরকার হলে। হ্যাঁ, তা না হলে তোমার ইয়াতে পুরো রেকর্ডিংয়ে ওই সাউন্ড উঠে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এভাবে কি বলছে? পিউপিল। তাহলে এখানে উইদাউট কোশ্চেন মানে হচ্ছে নিঃসন্দেহে, তাই না? নিঃসন্দেহে। তাহলে এখানে দেখো উইদাউটের সাথে কোশ্চেনটা অ্যাড করছে। তাহলে এগুলো তোমাকে জানতে হবে, মানে পড়তে হবে ব্যাপকভাবে। অল্প স্বল্প পড়ে এখানে ভালো করার কোনো সুযোগ নেই। কারণ মনে রাখবা যে প্যাসেজ কমন আসার সম্ভাবনাটা 99% নাই। যদিও এবার অবশ্য তোমাদের বই থেকেই পুরোপুরি দিয়েছিল। আমি একটু ছবি তুলে দিই তোমাদের কোশ্চেনটা। রিডিং স্কিলস কোনটা এসেছিল 2023 সালে। আর তোমাদেরকে আমি গ্রুপে মেসেজ দিতে নিষেধ করেছি। হ্যাঁ, প্রত্যেককে যুক্ত করার আগে একবার করে মেসেজ দিয়েছি। কেন তোমরা মেসেজগুলো পড়ো না বলো? বলেছি না আমি প্রত্যেককে যুক্ত করার সময়? বলা হয়েছে? হুম, জি স্যার। প্রত্যেককে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করার আগে একবার করে মেসেজ দেওয়া হয়েছে। আর লিঙ্ক খুঁজে পাচ্ছ না, তাহলে মেসেঞ্জারে ঢুকে তো দেখতে হবে যে লিঙ্কটা উপরে আছে নাকি, সেটাও দেখার সুযোগ নাই তো তোমাদের। মানে মেসেঞ্জারে ঢুকেই তোমরা মনে করবা যে কিছু মনে হয় স্যার দেন, একটু উপরে টুপরে একটু উঠবা, উঠে দেখবা যে কি বলেছে স্যার। আমি তো এই জন্যই তো তোমাদের সমস্যা বলি যে তোমরা যদি গ্রুপে মেসেজ দাও, উপরে যে আমি একটা মেসেজ দিয়েছি এটা কেউ খেয়ালই করবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা, যে তোমরা একটু মেসেজটা উপরে দেখো, পড়ো, তারপরে তো ক্লাস। কয় জায়গায় লিঙ্ক দেওয়া 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 হয়েছে ক্লাসে বলো তো? কয় জায়গায় দেওয়া হয়েছে লিঙ্ক টোটাল বলতে পারবা? 2 জায়গায়। দুই জায়গাতে লিঙ্ক দেওয়া হয়েছে। গুগল ক্লাসরুমেও দেওয়া দেওয়া হয়েছে, মেসেঞ্জারও দেওয়া হয়েছে। কেউ নাকি ক্লাসের লিঙ্ক খুঁজে পাচ্ছে না। তাহলে কেমন করে হবে? উপরে তো একটু তাকাতে হবে, তাই না? সমীর কি যুক্ত হয়েছো তুমি? হুম, সমীর কুন্ডু তুমি কি যুক্ত হয়েছো? একটু কথা বলো আমার সাথে। জি স্যার, যুক্ত আচ্ছা, হয়েছি। তুমি কি উপরে একটু খেয়াল করেছো লিঙ্কের জন্য ক্লাসের? স্যার ওখানে ক্লাস 1 এর লিংক লেখা আছে, ওই জন্য আমি আবার গুগল ওই ক্লাসরুমে ওখানে গেলাম, ওখানে যে ক্লাস লিংক 2 ওখানে ক্লিক করছি, কিন্তু ওখানে কিছু হচ্ছে না কেমন জানি। তো এই তুমি জন্য মানে অনেকক্ষণ বসেছিলাম, কেন প্রায় হবে না? 15টা বাজে যাচ্ছে, শো এই হবে কারণে কেন? এই যে ওখানে। তো এখানেই তো লিঙ্কটা এই যে দেওয়া আছে, এখানে থাকবে না? এই যে ক্লাস লিঙ্ক 7:30টায় ক্লাস লিঙ্ক স্যার 1। ওই যে নিচে লেখা আছে, নিচে এই সাইড ওখান থেকে লিখছি, মানে ক্লাস 1 ওটা। তুমি তো তারিখটা দেখবা, তাই না? একটু তারিখটা খেয়াল করবে না? এখানে তো এই তারিখ ক্লাস আছে। লিংক 2 এটা মনে করছি। তাহলে এটা মনে করবে কেন? কারণ এটা তো
অনেক পরে, এটা তো অনেক আগের ঘটনা, কারণ তুমি ঢুকলেই তো তুমি আগে এইগুলো দেখবা, তাহলে এটাতে তুমি কেন যাবা? তোমাকে তো আমি আজকের তারিখের এই যে 7:30-এ তো একটা লিঙ্ক দিয়েছি, তাই না? আবার মেসেঞ্জারেও দিয়েছি, মেসেঞ্জারও কি খেয়াল করছো ইয়াটা? মেসেঞ্জারেরটা খেয়াল করছিলা লিঙ্কটা? না, মেসেঞ্জারে খেয়াল করিনি স্যার। তাহলে একটু উপরে উঠতে হবে তো, যে যখন তুমি মেসেঞ্জারে ঢুকবা তখন আমি তো অনেক মেসেজ দিতে পারি, তুমি যদি মেসেঞ্জারে ঢুকেই যদি মনে করো যে স্যার মনে হয় কোনো মেসেজ দেয়নি, কিছুই নাই, তাহলে তো হবে না। স্যার তোমাকে একটু ঢুকে দেখতে হবে তো। মেসেঞ্জারে ওই যে ক্লাস লিংক 1 লেখা আছে, আমি যে প্রথম দিনের ক্লাস লিংক এটা এরকম মনে করছি। না, তোমার তো এখানে কি তারিখ বা সময় কিছু উল্লেখ নেই এখানে? একটু খেয়াল করবা তো, এই জায়গায় কি তুমি তো দেখতে পাচ্ছ এখানে 7:30টায় বলা আছে, তাহলে এখানে তো আজকে 7:30টার কথা থাকতো না, এই জায়গায় থাকতো? বলো। জি স্যার। হ্যাঁ। আর এটা যদি হ্যাঁ হয় স্যার, তাহলে এই যে, বুঝতে পারিনি তো, এটা তাহলে বুঝতে পারিনি তার এরকম তো আগে ক্লাস আবার একটু করিনি এই খেয়াল করো, কারণে। তার উপরে একটা মেসেজ আছে যে আজ আগামীকাল সকালে 7:30টায় ক্লাস নেওয়া হবে, তাহলে নিশ্চয়ই এটা আজ থেকে 1 তারিখের আগের না এই মেসেজটা? তাহলে তুমি তো দেখবা যে এই জি স্যার। মেসেজটা দেওয়া আছে, তার নিচে এই মেসেজটা দেওয়া আছে, তার মানে এটা আজকেরই হবে। হ্যাঁ। আর আরেকটা বিষয় হলো, হ্যাঁ, যে তুমি অন্তত মেসেঞ্জারে দয়া করে কেউ মেসেজ দিবা না, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? হুম। মেসেঞ্জারে মেসেজ জি দিবা না, স্যার। তাহলে এই যে তুমি এই মেসেজটা দেখেই তুমি ক্লাস লিংক পাওনি, তাহলে তোমার মেসেজ হওয়ার পর আরেকজন ঢুকে কোথায় পাবে বলো? সে তো আরো ঢুকবে না, সে তো উপরে যাবেই না, মনে করবে আর কোনো মেসেজ মনে হয় দেয়নি স্যার। তোমাদের মধ্যে এই যে একটু গা দুলিয়ে কাজ করা, মানে একটু গা লাগিয়ে কাজ করা, এটার অভ্যাস কম, এই জন্য সমস্যাটা, যে আমি একটু খুঁজে দেখবো, একটু উপরে দেখবো, একটু নিচে দেখবো, এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই জন্য গ্রুপে মেসেজ দিবা না, কারণ রেগুলার যদি কেউ মেসেজ দেয় আমি কিন্তু তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব, কারণ এতে আমার সমস্যা হবে, সাথে সাথে তো তোমাদেরও হবে। হ্যাঁ। আর দুই দুই জায়গাতে দেওয়া হচ্ছে ক্লাস লিঙ্ক, অতএব ক্লাস লিঙ্ক না পাওয়ার কোনো সুযোগ নেই। ওখানে তারিখ দেখবা, ওখানে টাইম দেখবা, কারণ সবই ওখানে উঠে থাকে, অতএব এখানে জিনিসটা ভুল করার কোনো সম্ভাবনা নেই, সবকিছু ক্লিয়ারলি ওখানে বলা আছে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তাহলে যেখানে ছিলাম আমরা, আচ্ছা এখানে দেখো আমি দুইটা দিয়েছি পেজ, এটা হচ্ছে এবারের যে কোশ্চেনগুলো এসেছে সেটার। তাহলে এবারে যে প্যাসেজটা এসেছিল সেই প্যাসেজটা খেয়াল করতো, তোমাদের বইয়ে আছে কিন্তু এই প্যাসেজটা। এই যে দেখো, এই প্যাসেজটা তোমাদের বইয়ে কিন্তু আছে, তাদের কে এম এ বাড়ির বই আছে? কার কার কাছে বই আছে কে এম এ বাড়ির বই? অধিকাংশের কাছে আছে নাকি? হ্যাঁ। এখন যদি তোমরা দেখো, এটা কিন্তু এবার কমন এসে গেছে, তাই বলে এমনটা মনে করার কারণ নেই যে সবসময় বই থেকে আসবে, আবার এমনটা মনে করার কারণ নেই যে বই থেকে আসবেও না। অতএব আমরা বই থেকে প্র্যাকটিস করব, কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষায় বাইরে থেকেও আসতে পারে, আবার বই থেকেও আসতে পারে, তাহলে আমাকে প্র্যাকটিসটা তো বই থেকে করতে হবে। এখন বই বই থেকে আসবে না বলে যদি তুমি মনে করো এগুলো পড়লা না, তাহলে দেখা গেলো হঠাৎ করে বই থেকে চলে আসো, তখন কেমন হবে বলো তো? তখন কি হবে? আফসোস হবে না বলো তো? হ্যাঁ, তখন কিন্তু আফসোস করতে হবে। দেখো আমি কোন মডেলটা এটা এসেছিল সেটা একটু দেখি। দ্য 10 মিলিয়ন্স, তাই তো? 10 মিলিয়ন্স উল্লেখ করা আছে। কত নম্বর? আচ্ছা যাও, এটা তোমরা এই যে 4 নম্বর মডেলেই, হ্যাঁ 4 নম্বরটা, এখানকার 4 নম্বর মডেলটা কিন্তু একদম প্রশ্ন দেখো একটু মিলিয়ে বুঝতে পারো কিনা। এই যে 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বর মডেলের এইখানে কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছিল, এবং দেখো তোমার কোশ্চেনগুলো পর্যন্ত হুবহু দিয়ে দিয়েছে নাকি? আমি একটু দেখি আমি হুবহু দিয়েছি কিনা। হোয়াট ইজ দ্য, না হুবহু কিছু দিয়েছে, কিছু কিছু হয়তো হ্যাঁ দু একটা চেঞ্জ করেছে, হ্যাঁ দুটা কোশ্চেন চেঞ্জ করেছে, একদম হুবহু কোশ্চেন দিয়েছে কিছু কিছু। তারপর এখানে দেখো এখানে ওয়ার্ডের ব্যাপারে একটু চেঞ্জ করে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এখানে তো এটা হচ্ছে কি তোমাদের এখানে দেখাচ্ছে এমসিকিউ কোশ্চেন আছে, এখানে এমসিকিউ দেয়নি, এখানে যেটা দিয়েছে সেটা একটু খেয়াল করো। আচ্ছা দেখো এইখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, 4 নম্বর মডেলে যাও, গিয়ে একটু বুঝে নাও যে কিভাবে এসেছে। দেখো এখানে হোয়াট ডু ইউ কম্প্রিহেন্ড বাই দ্য টার্ম, হোয়াট ডু ইউ কম্প্রিহেন্ড বাই দ্য টার্ম। আর বইয়ে কি আছে বলো তো একজন?
বইয়ে কি আছে? হোয়াট ডু ইউ কম্প্রিহেন্ড? এখানে কি What দেওয়া do আছে? you understand by আন্ডারস্ট্যান্ড। the term non-target animals? হ্যাঁ, তাহলে দেখো কম্প্রিহেন্ড আর আন্ডারস্ট্যান্ড এই কথাটা একটু চেঞ্জ করে দিয়েছে যে তুমি এই শব্দ দুটো বোঝো কিনা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, হোয়াই আর দ্য বার্ডস অফ প্রি ট্র্যাপড, এখানে কি বলা হয়েছে, এই যে হোয়াই আর দ্য বার্ডস অফ প্রি ট্র্যাপড, এখানে বলা হচ্ছে হোয়াই আর দ্য বার্ডস অফ প্রি ট্র্যাপড, এটাও ঠিক আছে। তারপরে হাউ ডু দ্য অ্যানিমেলস অফেন এক্সপায়ার, এক্সপায়ার মারা যাওয়া, এখানে কিন্তু ওটা বলা হয়নি, তাই না? তার বলছে হোয়াট হ্যাপেন টু দ্য ট্র্যাপড অ্যানিমালস, এটা ঠিক আছে। হোয়াট ইজ দ্য গ্রাউন্ড বিহাইন্ড ম্যানুফ্যাকচারিং প্যাডেড লেগ হোল্ড ট্র্যাপস, তাহলে এখানে এই প্রশ্নটা কি হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ম্যানুফ্যাকচারিং প্যাড লেগ হোল্ড ট্র্যাপ, এটা হচ্ছে কজ বিহাইন্ড আর এটা হচ্ছে কি গ্রাউন্ড বিহাইন্ড। দেখো কজ আর গ্রাউন্ড দুটা কিন্তু একই জিনিস, ভিত্তিটা কি, কারণটা কি, এখানে গ্রাউন্ড মানেও কিন্তু কারণ বোঝাচ্ছে। তো এইভাবে দেখো একটু ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে বা পুরো সেন্টেন্স প্রশ্নটাই সরাসরি দিয়ে দিয়েছে, এরকমটা হয়েছে। তারপরে দেখো আমরা যদি প্যাসেজে দেখি এখানে কি জাতীয় কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন, কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসেনি। দেখো আমরা যদি একটু দেখি, দেখো এখানে কি বলা হয়েছে, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড ইন ইউর ওন সেন্টেন্স। এই যে ওয়ার্ড ফরমেশন এখানে দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু ওয়ার্ড ফরমেশন ছিল, ওয়ার্ড ফরমেশন ছিল না, মিনিং ছিল। দেখো মিনিং ছিল এবং গ্যাপ ছিল, কিন্তু ওয়ার্ড ফরমেশন তোমার প্যাসেজে ছিল না। কিন্তু এখান থেকে কি দেওয়া আছে, এই যে দেখো স্টারভেশনের ভার্ব লিখতে হবে। ঠিক আছে, তো বলছে ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড ইন ইউর ওন সেন্টেন্স, তাহলে নিজের সেন্টেন্স তৈরি করতে হবে এবং এই ওয়ার্ডগুলোর ডিরেকশন যা দেওয়া হচ্ছে সেই ফর্মে তোমাকে সেন্টেন্সে লিখতে হবে। তাহলে স্টারভেশনের ভার্ব হচ্ছে স্টার, ডিসপ্যারেট তাহলে ডিসপ্যারেটের নাউন হচ্ছে ডিসপ্যারেশন, বডি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বডিলি, দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে স্টার, ডিসপ্যারেশন এবং বডিলি, এবং সেগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেন্টেন্সগুলো অবশ্যই নিজের সেন্টেন্স হতে হবে, প্যাসেজ থেকে সেন্টেন্স নেওয়া যাবে না। এবার হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে পড়ছে দেখো ট্রান্সফরমেশন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, হ্যাঁ অ্যাজ ডিরেক্টেড। তাহলে যেভাবে বলা হয়েছে সেটা, যেমন এটা কম্পারেটিভ করতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ আছে অ্যাক্টিভ করতে হবে, এটাকে কম্পাউন্ড করতে হবে, এটা কমপ্লেক্স করতে হবে, মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে, গ্রামাটিক্যাল নিয়ম। তাহলে এইখানে এই কয়টার দ্বারা দেখো এখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম দেয়নি, দিয়েছে, তারপরে ওয়ার্ড মিনিং দেয়নি, তাই না? সিনোনিম অ্যান্টোনিমও দেয়নি, ওয়ার্ড মিনিংও দেয়নি। তাহলে তিন ধরনের কোশ্চেন পেয়েছি আমরা এখানে, একটা পেলাম হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন এগুলো, আরটা পেলাম হচ্ছে ওয়ার্ড মিনিং, সরি ওয়ার্ড ফরমেশন, আরটা পেলাম হচ্ছে ট্রান্সফরমেশন। এই তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের আসে। তাহলে গ্রামাটিক্যাল কোশ্চেনের মধ্যে আমরা কি কি পাবো, এখানে আমরা পেতে পারি ট্রান্সফরমেশন পেতে পারি, অথবা কমপ্লিটিং সেন্টেন্স পেতে পারি। কমপ্লিটিং সেন্টেন্সেস পেতে পারি, ঠিক আছে। এখন কমপ্লিটিং সেন্টেন্সটা খুব একটা দেখা যায় না, ট্রান্সফরমেশনটাই মেইনলি দেখা যায়। এখন ট্রান্সফরমেশনের ভিতরে কি কি আসতে পারে, ট্রান্সফরমেশনের ভিতরে আসে হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে ভয়েস, তারপর হচ্ছে মনে করো মানে সেন্টেন্স, এটা মিনিং অনুসারে, অথবা আসতে পারে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে, অথবা আসতে পারে ন্যারেশন, অথবা আসতে পারে নেগেটিভ অ্যাফার্মেটিভ। এগুলো কি এসএসসি লেভেলে করছিল না তোমরা, এসএসসি বা এসএসসি করছিল এগুলো নাকি ছিল না? জি স্যার করছি। হ্যাঁ, তাহলে দেখো এই যে ট্রান্সফরমেশন থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের 12টা কোশ্চেনের কি কি বিষয় থাকতে পারে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি দাঁড়ালাম বললাম, তাহলে এখানে আমি কতটুকু তোমাকে হেল্প করতে পারি। হ্যাঁ, হয়তো আমি তোমাকে ট্রান্সফরমেশনের এইগুলো নিয়ে একটু আলোচনা করতে হেল্প করতে পারি, আর হচ্ছে প্যাসেজগুলো পড়িয়ে একটু বুঝিয়ে দিতে পারি, কিন্তু সবগুলো ওয়ার্ডের ওয়ার্ড ফরমেশন, কারণ কোন ওয়ার্ড প্যাসেজে থাকবে, কোন ওয়ার্ড আসবে, আমরা কি বলতে পারবো? এগুলো আমরা বলতে পারবো না। তো সেই হিসাবে তোমাদের বইয়ে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো যখন আমরা পড়বো, তখন সেখানকার প্রয়োজনীয় কিছু ওয়ার্ডকে আমরা বাড়িতে প্র্যাকটিস করব, যে ওয়ার্ড ফরমেশনগুলো লিখবা, লিখে ইনবক্সে তোমরা পাঠাবা তোমাদের কাজ অনুসারে, ঠিক আছে। যে একটা প্যাসেজ পড়বা, সেই প্যাসেজটার হয়তো যদি তোমার কাছে 5টা হোক, 10টা হোক, 3টা হোক, 4টা হোক, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড ফরমেশন তোমরা একটু গুগল থেকে সার্চ করে করে প্র্যাকটিস করলা।
এভাবে যদি প্র্যাকটিস করাটাকে সময় নষ্ট মনে করো তাহলে তোমার কখনোই হবে না। অতএব এটাকে সময় নষ্ট, এটা একটা স্টাডি। অনেকে তোমরা এটা করতে চাও না, আর যা করতে চাও না তা পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে ইফেক্ট ফেলবে, সেটা তো পরীক্ষার হলে গেলে বোঝা যাবে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে ডিরেকশন দেওয়া, তোমাকে কাজগুলো একটু করায় নেওয়া। কিন্তু যদি একদমই করতে না চাও তাহলে তো আসলে আমাদের কিছু করার থাকবে না। হুম। কারণ তোমরা দেখো নিয়মিত ক্লাসও করছো না। ক্লাসে আজ কয়জন যুক্ত হয়েছে বলো তো? শুধু আজকে দ্বিতীয় ক্লাস, তাতেও দেখো ক্লাসের উপস্থিতি খুব খারাপ। যতজন যুক্ত হওয়ার কথা ছিল সেই পরিমাণ যুক্ত হওনি। তাহলে হলো বলো? তো এটা হলো আমাদের পার্ট এ এর বিষয় নিয়ে আলোচনা। তো পার্ট এ তে কি কি জাতীয় কোশ্চেন থাকবে, কিভাবে, আর প্যাসেজগুলো দেখো। এই প্যাসেজটা কি ছোট ছিল না বড় ছিল? অনেক বড় না প্যাসেজটা? দেখো প্যাসেজটা কিন্তু অনেক বড়। এই প্যাসেজ থেকে মাত্র আমি হেল্প পাচ্ছি 5 মার্কের, এই 5 মার্কের। বাকিগুলো সবই কিন্তু ওয়ার্ড রিলেটেড বা হচ্ছে গ্রামার রিলেটেড। তাহলে এত বড় একটা প্যাসেজ দিয়ে রাখছে, সেই প্যাসেজ থেকে আমি 10 মার্কের আনসার করব, তাও আবার প্যাসেজ পড়ে আমি হেল্প পাচ্ছি মাত্র 5 মার্কের। কিন্তু বাকি আরো 5 মার্ক জাস্ট ওয়ার্ড বা ট্রান্সলেশন নিয়মগুলো আমাকে শিখতে হচ্ছে। তা না হলে এখান থেকে এই ব্রিফ কোশ্চেনের যে ভালো মার্কটা আমি এটা হয়তো বা নাও পেতে পারি। কি কথা কি বোঝা গেল এই পর্যন্ত? কি কি কোশ্চেন আসবে বা কি জাতীয় বিষয় আসবে? হুম। কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলো, হাত তোলো। যদি কারো আরো কিছু কোশ্চেন থেকে থাকে। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নেই? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি ওই যে পার্ট এ তে বলছেন যে ওয়ার্ড মিনিং এর ওখানে আমাদেরকে মিনিং লিখতে হবে, মানে হ্যাঁ আমরা কি তাহলে সিনোনিম ওয়ার্ড গুলা ইউজ না করে মানে মিনিংটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওটা বলতে চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মিনিং ব্রেক মানে সিনোনিম অ্যান্টোনিম না, সিনোনিম অ্যান্টোনিম আলাদা জিনিস, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। স্যার আমরা বইয়ের কয়টা এরকম মানে রিডিং পড়বো, এটা আর কি, এটা প্যাসেজ কয়েকটা পড়বো এটা বুঝতে পারছি না। প্যাসেজ যতগুলো আছে সবগুলো তোমাকে পড়ে ফেলতে হবে প্র্যাকটিস করার জন্য। এমন করো না যে তোমাকে ইম্পর্টেন্ট প্যাসেজ দিয়ে দিলে ওইগুলো চলে আসবে, কারণ এ পর্যন্ত আসেনি পরীক্ষায়। ও, ঠিক আছে? মানে সব পড়তে হবে মেইনলি এটাই। আমি বললাম তো যে 99% আনসিন আসার সম্ভাবনা বেশি, সিন আসার সম্ভাবনা খুবই কম। হুম। আচ্ছা স্যার। এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এই কাজটা করার। হ্যাঁ। স্যার আপনি যে গাইডটা কিনতে বলছেন ওইটা তো কিনতে পারলাম না, তো ওইটা কি আবার কিনতে হবে নাকি যেটা আছে ওইটা দিয়ে আপনারটা দিয়ে মিলে পড়বো? কোনটা কোনটা কি কোনটার? আতাউল হকের। আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, এখানে পিডিএফ তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা পিডিএফ থেকে পড়বা তাহলে, যদি সমস্যা না থাকে। আর যদি তোমার পিডিএফ থেকে পড়তে সমস্যা তাহলে বই তো নিতেই হবে, তাই না? হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ থেকে হেল্প নিয়ে কাজটা করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটু 1 মিনিট আমাকে সময় দাও। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে এখন আমরা একটা প্যাসেজকে একটু পড়বো, ঠিক আছে? একটা প্যাসেজ পড়বো, পড়ার পর তোমরাই পড়বা যে প্যাসেজগুলো কেমন। আমি একটা প্যাসেজ বলে দিচ্ছি, সেই প্যাসেজটা তোমাদেরকে একটু পড়তে হবে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? হুম। আচ্ছা, এই কথাটা বারবার বলছি কারণ নেটওয়ার্কের প্রবলেমে হতে পারে, তো এই জন্য বারবার বলতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটা সহজ থেকেই তোমাদের একটা প্যাসেজ দিই। প্রথমে একটা সহজ প্যাসেজই দিই। কোনটা দেওয়া যায়? মোটামুটি প্যাসেজগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। আমি তোমাদের কয়েকটা পড়তে দিব, যেগুলো পারবা না সেগুলো আমি আবার একটু বোঝাই দিব, এভাবেই। আচ্ছা, 15 নম্বর মডেলটায় তোমরা একটু যাও সবাই, 15 নম্বর। হ্যাঁ, যার যার কাছে বই আছে 15 নম্বরটায় যাও, আর যাদের কাছে বই নাই আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, সেখান থেকে তোমরা আপাতত নাও। আমি তো পিডিএফটা শেয়ার করে দিব। এটা হচ্ছে কত, 53 পেজ, 52-53 পেজে যাও তোমরা। এটা কত নম্বর পেজ? আচ্ছা, এই যে এই প্যাসেজটা, ঠিক আছে?
এই প্যাসেজটা সবাই একটু পড়ে ফেলো আগে, শুধু প্যাসেজটা পড়বা যে তোমরা বুঝতেছো কিনা। স্যার স্ক্রিনে দেখা গেলে একটু আচ্ছা বেশি সুবিধা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ইয়াতে, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। দেখো আর স্ক্রিনেও দিয়ে রাখতেছি, যার যেভাবে মনে হয় পড়ো। সময় হচ্ছে 5 মিনিট। দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি স্যার। এছাড়া তো বড় করা যাবে না, তাহলে আবার অর্ধেক। আচ্ছা আমি বড় করে দিই, যদি উপরে উঠাতে বললে আবার বলবা, আমি উপরে উঠাই দিব। জি স্যার, আমরা বড় করতে পারবো এরকম সিস্টেম। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন পড়ো। আমি একটু এটাকে রেকর্ডিংটা অফ করানো হয়নি। আচ্ছা তা কি বুঝতে পেরেছো উত্তরটা সবাই? হুম জি স্যার। স্যার তাহলে আমরা উত্তরগুলো কি কি পেলাম? প্রথম উত্তরটা পেলাম, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার হ্যাবিটেটস, এখানে দিয়ে লিখলাম ইজ দ্য কজ অফ এক্সটিংশন। হুইচ অ্যানিমেলস, হুইচ অ্যানিমেল মানে হচ্ছে এই যে অ্যানিমেলগুলো এখানে নাম দেওয়া আছে সেগুলো এখানে দিয়ে দিবা। হাউ ডাজ দ্য ডিক্লাইন অফ অ্যানিমেল অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট হয় কি করে, কিসের মাধ্যমে হয়? এই যে বাই দ্য ডিস্ট্রাকশন অফ দেয়ার ফিডিং অ্যান্ড নেস্টিং প্লেস, এগুলো। আর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন কজ, মেইন কজ দিয়ে দিব কি, হান্টিং অফ বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, এটা হচ্ছে মেইন কজ। অ্যান্ড হোয়াই ডু স্পেস আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারণ কি, ফর মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। দেখো খুব কি কঠিন মনে হচ্ছে? তুমি ধর মনে করো পুরো প্যাসেজটা বুঝতে পারোনি, তারপরও কি উত্তরগুলো খুঁজতে অসুবিধা হবে, পেতে অসুবিধা হবে এভাবে? না স্যার। স্যার এই জন্য প্র্যাকটিস লাগবে অবশ্যই, হঠাৎ করে যে হয়ে যাবে তা না, বরং একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। এরপরে কি হচ্ছে দেখো, ট্রপিক্যাল ফরেস্ট মানে এখানে এমসিকিউ কোশ্চেন আনসার আছে, এগুলো তোমরা পারবা, এটা নিয়ে সমস্যা না। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনগুলো আমরা না শিখে তো আলোচনা করতে পারছি না, কারণ ট্রান্সফরমেশন যখন করবো তখন আর প্যাসেজের দরকার নেই, তখন আমাকে এই সেন্টেন্সগুলো ধরে আমাকে কি করতে হবে, কাজগুলো করতে হবে। এর জন্য আমাদের নিয়মগুলো একবার আলোচনা করতে হবে, এটাই। তাহলে প্যাসেজের যে কোশ্চেন আনসারগুলো, এই কোশ্চেন আনসারগুলো পাওয়ার জন্য আমাকে পুরো প্যাসেজ পড়ে এত টেনশন করার কোনো কারণ নেই, বরং কোশ্চেন ধরে আমি যদি প্যাসেজ পড়ি তাহলে উত্তরগুলো পারা সম্ভব। তাহলে এই 5টা বিষয় আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা তাহলে এটা গেল। এখন আমি তোমাদের আজকে পড়ার জন্য, যেহেতু কালকে আমরা ক্লাস নিব, কাল যেহেতু আমাদের ক্লাস আছে, আমি তোমাদের 2টা প্যাসেজ দিব আজকে, ঠিক আছে? এই 2টা প্যাসেজ তোমরা বাড়িতে সুন্দর করে পড়বা, উত্তর এখন দরকার নেই, মানে সরি এই যে একমাত্র যে শর্ট কোশ্চেন আনসার ছাড়া এই কোশ্চেনগুলো নিয়ে শুধু ভাববা, বাকি যেগুলো আছে এগুলো নিয়ে ট্রান্সলেশন নিয়ে এখন টেনশন করার কোনো কারণ নেই। 2টা প্যাসেজ হলো, একটু 2টা প্যাসেজের নাম একটু নাম্বারটা একটু লিখে নাও, আমি এখানে লিখাই দিচ্ছি। Read the passages and the models model number 2 and ছোট দেখে দিই তাহলে আরো দিতে পারবো আমি দু একটা। হ্যাঁ গুড ম্যানার্স, আচ্ছা 7 2 7 and আর হচ্ছে 9, ঠিক আছে? এই 3টার তোমরা একটু কাজগুলো বাসায় প্যাসেজগুলো পড়বা, ঠিক আছে? কি আমার কথা বোঝা গেছে? যাদের বই নাই আমি পিডিএফটা শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা, ঠিক আছে? এখন আরেকটা যেটা আমি হোমওয়ার্ক দিচ্ছি সেটা হলো, যেহেতু আমাদের এর সাথে যে ওয়ার্ড ফরমেশন বা এগুলো যে রিলেটেড আছে, এর জন্য তোমাদের কাজ হবে একটু এই কাজটা রেগুলার করবা, আমি বলবো না, আমি দেখবো না, জাস্ট তোমরা নিজ দায়িত্বে কাজটা করবা এবং আমাকে সেন্ড করবা, ঠিক আছে? মানে ইনবক্সে সেন্ড করবা সবাই। কাজটা কি দেখো, যে প্যাসেজগুলো পড়বা সেই প্যাসেজ থেকে পাওয়া, ঠিক আছে তো, write the English meanings
of any 5 words, যে কোনো 5টা ওয়ার্ডের মিনিং লিখবা। সেন্টেন্স করার দরকার নেই, আপাতত মিনিং লিখবা, এটা একটা জিনিস। তারপরে রাইট দ্য ফরমেশন অফ any 2 words, যে কোনো 2টা ওয়ার্ডের ফরমেশন লিখবা। তারপর হচ্ছে রাইট 5 appropriate prepositions or group verbs, এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে, ঠিক আছে? যেমন স্যার আমরা একটা এর আগে পেয়েছিলাম পাস অ্যাওয়ে মানে কি বলতো? পাস অ্যাওয়ে মানে কি? মারা যাও। মারা যাবে। এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে? এরকম ভাবে আসে অনেক সময় যে পাস অ্যাওয়ে মিনিংটা কি, মিনিংটা লিখতে হবে। তো এইভাবে তাহলে হচ্ছে কি বললাম, যে কোনো 2টা ওয়ার্ডের ফরমেশন লিখবা। ফরমেশনটা কিভাবে লিখবা? যে মনে করো আমি বললাম এডুকেশন দিয়ে, তাহলে এডুকেট প্রথমে লিখলাম হচ্ছে এডুকেট, এটা মনে করো লিখলাম হচ্ছে ভার্ব, মানে ভি লিখলাম। তারপরে নাউন লিখলাম হচ্ছে মনে করো এডুকেশন, নাউন। এডুকেশনাল এটা মনে করো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর হচ্ছে কি Exactly. এডুকেশনালি, হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। সবগুলোরই যে নাউন ফর্ম থাকবে, সবগুলোর যে অ্যাডভার্ব ফর্ম থাকবে তা কিন্তু না। পরীক্ষায় যেহেতু একটা দিবে, তাই না, যে এডুকেটেড ভার্ব ফর্ম লেখো, আমরা কিন্তু 4টাই লিখবো এভাবে করে। তার জন্য আমি কিন্তু 2টা ওয়ার্ড দিচ্ছি, যে কোনো 2টা ওয়ার্ডের এইভাবে ফরমেশন লিখে জমা দিবা। তাহলে এই 3টা কাজ তোমাদের থাকছে। তাহলে এটা কি করবা? স্যার appropriate প্রিপোজিশনটা তো আছে, কিন্তু গ্রুপ ভার্বসটা যদি একটু কেউ থাকলে দিত। না, এটা তো ওইভাবে পাবা না তুমি, এভাবে তোমার ওইভাবে পাবা না তুমি। বইয়ে যেগুলো পাবা বা তোমার যে এসএসসি লেভেলের বই আছে না, এসএসসি লেভেলের বই, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব সব একসাথে, এই জন্য আমি অর লিখেছি, ঠিক আছে? ওর ভিতরে গ্রুপ ভার্ব আছে, ওর ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আচ্ছা ঠিক আছে? যেমন হচ্ছে এটা মানে কি অ্যাড ই এইচ আর অ্যাড হেয়ার টু, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, বুঝতে পারছো? অ্যাড হেয়ার মানে কি ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যে মিনিংটা আসছে সেটাই। যেমন হচ্ছে আমরা যখন বলি যে গিভ আপ মানে কি? ছেড়ে দাও। গিভ আপ মানে ত্যাগ করা। ত্যাগ করা, তাই না? গিভ আপ মানে ত্যাগ করা। তো এগুলো হচ্ছে কি গ্রুপ ভার্ব এগুলো, ঠিক আছে? ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেই গ্রুপ ভার্ব এটা ওটা সব আছে। এগুলো লিখলে হবে কি যে তোমার ওই জিনিসগুলো মাথায় গেঁথে যাবে। এই জন্য 5টা করে লিখবা। মিনিংটা লিখতে পারো, মিনিংটা ইংরেজিতে লিখবা, এখানে কোনো বাংলা ওয়ার্ড লেখা যাবে না, ঠিক আছে? দেখো এখানে আমি বলে দিয়েছি ইংলিশ মিনিং। এমনকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব যখন পড়বা তখন ওটার মিনিংটা ইংরেজিতেই লিখবা। আর এগুলোর কোনো মিনিং লেখা লাগবে না, জাস্ট এইভাবে ফরমেশন লিখবা। লিখে প্রতিদিন, এটা কিন্তু ডেইলি হোমওয়ার্ক, ঠিক আছে? ডেইলি, এটা আমি বলবো না, আমি দেখবো না, শুধু তোমরা কি করবা লিখবা আর ছবি তুলে ইনবক্সে পাঠাবা। আমি শুধু দেখতে চাই যে কারা কারা এই কাজটা করে, ঠিক আছে? এটা স্যার গ্রুপ ভার্বেরও মিনিং লিখে দিতে হবে। কোনটা? গ্রুপ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট আমি তো বললাম, প্রিপোজিশনে। হ্যাঁ, ওটারও মিনিং ইংরেজিতে লিখতে হবে, আমি তো সেটাই বললাম, হ্যাঁ, যেগুলো ইংরেজিতে মিনিং লিখে দিবা, ঠিক আছে? স্যার এটা টেক্সট থেকে লিখতে হবে না? টেক্সট থেকে মানে পারো বা যে কোনো টেক্সটে তো নাও থাকতে পারে, তাই না? টেক্সটে নাও থাকতে পারে, এই জন্য যে কোনো জায়গা থেকে তোমাদের এইচএসসি লেভেলের বই থাকতে পারে, বা তোমরা গুগলে সার্চ দিতে পারো, দেখবা যে অনেক অ্যাপ্রোপ্রিয়েট বা গ্রুপ ভার্বের পিডিএফ বা লিস্ট তোমরা পেয়ে যাবা, সেখান থেকে নিয়ে তোমরা লিখতে পারো। একটু খাটতে হবে, ঠিক আছে? স্যার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরেন অ্যাভয়েড বাই হ্যাঁ, মেনে, তো হ্যাঁ, এটার আমরা ইংলিশ মিনিং কি লিখবো? টু ফলো কিরকম দ্য হবে? রুলস, তাই না? অ্যাভয়েড বাই মানে কি? মানে কি অ্যাভয়েড বাই মানে কি? সাথে থাকা বা না না, অ্যাভয়েড মেনে মানে সাথে থাকা কেন? অ্যাভয়েড বাই মানে মেনে চলা, অ্যাভয়েড উইথ মানে মেনে- সাথে থাকা। জি জি। হ্যাঁ, মেনে চলা, মেনে চলা মানে কি তাহলে? টু ফলো, তাই না, দ্য রুলস অর রেগুলেশনস, এইভাবে, তাই না? বা নিয়ম কানুন মেনে চলা। অথবা বললাম যে অ্যাভয়েড উইথ মানে কি কারোর সাথে থাকা, তাই না? অ্যাভয়েড উইথ মানে কি কারোর সাথে থাকা, তাহলে টু স্টে উইথ, মানে ওখানে বাংলা আছে, তুমি কোন নিবা? টু স্টে উইথ সামওয়ান, কারোর সাথে থাকা। একইভাবে অ্যাভয়েড ইন, অ্যাভয়েড ইন মানে কি? বাস করা। হ্যাঁ, বাস করা না স্যার? কোনো জায়গায় বসবাস করে, তাহলে কি হবে? টু লিভ ইন আ প্লেস,
এই যে এইভাবে যখন তুমি প্র্যাকটিস করা শিখবা না, দেখবা যে তোমার ইংরেজি লেখার যে একটা ফ্লো সেটা কিন্তু চলে আসবে। বাংলা লিখলে বাংলারই ফ্লো আসবে, ইংরেজির হবে না। তোমার বাংলা লেখার দরকার নাই তো, কারণ তুমি বাংলায় লিখবা না পরীক্ষা, ইংরেজিতে লিখবা। এই জন্য একটু ডিকশনারি ঘাটবা, অথবা যদি মনে করো তুমি পারতেছো না, একটা গ্রুপ ভার্ব দেখলা তুমি ওটার মিনিংটা পারতেছো না, তখন তুমি কি করবা, ওটা গুগলে সার্চ দিয়ে দিবা যে এই গ্রুপ ভার্বটার মিনিংটা কি। ঠিক আছে, যেমন আমি বললাম হচ্ছে গিভ ইন। গিভ ইন মানে জানো এটা মানে কি, জানা আছে? যদি জানা না থাকে তখন করবা কি, মিনিং অফ, এভাবে লিখবা দি মিনিং অফ গিভ ইন। যদি থাকে তো আমরা পেয়ে যাব, না থাকলে তো গিভ ইন মানে কি দেখো, গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা মেনে নেওয়া, মানে পরাজয় স্বীকার করা। দেখো অ্যাডমিট ডিফিট, হ্যাঁ, অথবা সিজ ফাইটিং অর আর্গুইং, মানে তর্ক করা ছেড়ে দেওয়া, মানে বশ্যতা স্বীকার করা বা মেনে নেওয়া, এইটা বোঝায়। ঠিক আছে, তাহলে তুমি কোনটা লিখলা, একটা লিখলা যে অ্যাডমিট ডিফিট। দেখো তুমি কিন্তু অলরেডি দুটা ওয়ার্ড শিখে গেলা। এভাবে করে দেখবো যে প্রতিনিয়ত তুমি কিন্তু ইংরেজি ওয়ার্ড শিখে যাচ্ছ। বাংলা পারলে বাংলা শিখবা, ইংরেজি করলে ইংরেজি শিখবা। ওর জন্য প্রথম প্রথম একটু কঠিন হবে, কিন্তু এইগুলো তোমার কাছে পরিচিত হয়ে গেলেই তুমি বুঝতে পারবে যে কতখানি উপকার তোমার এগুলোতে হচ্ছে। এখন এই কাজটা তুমি কতটুকু করবা সেটা তোমার শেখার উপরে, তোমার দক্ষতার উপর নির্ভর করবে। হ্যাঁ, পরিশ্রম করলেই ইংরেজি তোমার কাছে সহজ হয়ে আসবে। এইভাবে মিনিংটা লিখবা। কি কথা বোঝা গেল? মুখস্থ করার দরকার নেই, জাস্ট তুমি লেখো, মুখস্থ করা যাবে না, মনে না থাকে না থাকে। কিন্তু তোমার কাজ হচ্ছে কাজগুলো করে যাওয়া। দেখবে কাজ করতে করতেই অটোমেটিক কবে যে তোমার হয়ে গেছে তুমি বুঝবে না। মানে মনের উপরে কোনো প্রেশার না, তুমি বডির উপরে প্রেশার দাও, পরিশ্রম করো, সময় নষ্ট করো, কিন্তু ব্রেনের উপরে মুখস্থ করে কোনো প্রেশার নেবে না। মুখস্থ করা মানেই খুব জোর সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি আগাতে পারবা, তারপরে তোমাকে পড়ে যেতে হবে। অতএব সাবধান, স্যার এটা এখন থেকেই রেগুলার আগাতে আপনাকে হবে ভালো দিতে করে। হবে। হ্যাঁ, স্যার এই হোমওয়ার্কটা প্রতিদিন? এটা প্রতিদিন আধা ঘন্টা ব্যয় করলে এটা হয়ে যাবে। আধা ঘন্টা ব্যয় করলেই তোমার এই কাজটা হয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে, প্রতিদিন ডেইলি হোমওয়ার্ক। এটা আমি জাস্ট তোমরা নিজ দায়িত্বে এটা করবা, আমি এটা দেখবো না, আমি এটা যাচাইও করবো না, জাস্ট তোমরা নিজেরা এটা করবা। ঠিক আছে? স্যার এটাকে প্রতিদিন ইনবক্সে পাঠাবো? হ্যাঁ, প্রতিদিন তোমার ইনবক্সে তুমি পাঠাতে থাকবা। আমি যখন ওই যে তোমাদের ইনবক্স চেক করবো ফি এর বা এগুলো, তখন দেখবো যে কে কাজটা করতেছে আর কে করতেছে না। কারণ এত চাপ নেওয়া তো সম্ভব নেই এই শেষ মুহূর্তে এসে। ঠিক আছে, আগে আমি চেক করতাম, কিন্তু এখন আর ওই প্রতিদিন চেক করে ওইটা করার সুযোগ নেই। এই জন্য তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছি যে নিজ দায়িত্বে তুমি এই কাজটা করো, কারণ সময় কম আমাকে অন্যদিকে মনোযোগটা বেশি দিতে হবে। ঠিক আছে, অন্তত এই কাজটা তোমরা একটু নিজ দায়িত্বে একটু করতে থাকো, তাহলে কাজ দিবা। 3-4 মাস যদি তুমি করো এবং প্রতিদিন 5টা করে ওয়ার্ডের মিনিং জানা, মানে কি এক মাসে কতগুলো ওয়ার্ডের মিনিং তুমি ইংরেজিতে জানছো বলো তো? এক মাসে 150টা। 150টা। তারপর তুমি গ্রুপ ভার্ব জানতে হচ্ছে 5টা করে, মানে তুমি জাস্ট লিখতেছো, এর ভিতর তুমি 150টা জেনে যাচ্ছ। এরকম ভাবে 2টা করে প্রায় 60-70টা ওয়ার্ডের এক মাসে তুমি কিন্তু, তাহলে দেখো একসাথে গড়ে তুমি কতগুলো ওয়ার্ডের এক মাসে প্রায় 500 থেকে 600 ওয়ার্ড নিয়ে তুমি কিন্তু কাজ করতেছো। স্যার মুখস্থ করা যাবে না, শুধু লিখবো? হ্যাঁ, শুধু মুখস্থ করবা না, কোনোভাবে মুখস্থ করার কিছু নাই, জাস্ট লিখে যাবা। ঠিক আছে, দেখবা যে তোমার ভিতরে এই জিনিসটা অটোমেটিক মাথা ক্যাচ করে নিচ্ছে, স্ক্যান করে নিচ্ছে। ব্রেনকে কাজ করাও। 5 মিনিট ধরে সময় নষ্ট করার থেকে 5 মিনিটে 5টা ওয়ার্ড পড়ো, দেখবে একটা ওয়ার্ড এমনি মনে পড়ে যাবে তোমার, কারণ বাকিগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, ওই একটা ওয়ার্ড 5 মিনিট ধরে মুখস্থ করছি দরকার নেই। 5 মিনিট আমি 5টা ওয়ার্ড জানবো, জাস্ট আমি দেখবো, তাদের সাথে পরিচিত হবো, দেখবো একসময় তোমার কাছে চলে আসছে এইটা। ঠিক আছে, ইংরেজি পড়ার সবচেয়ে বড় বিষয় হলো এখানে কোনো প্যারা নেওয়া যাবে না, মানে মুখস্থর দিক থেকে যতটুকু পারবা ব্যবহার করো, যত পারো পেপার পড়বা, গল্প পড়বা, ইংরেজির সামনে যা কিছু আসবে পড়ার চেষ্টা করবে। এবং যখন তোমরা প্যাসেজগুলো পড়বা, প্যাসেজের যে 100% ওয়ার্ড মিনিং জানতে হবে তাও না, সব ওয়ার্ড মিনিং না জানলেও আমি কিন্তু প্যাসেজ সম্পর্কে একটা ধারণা পেতে পারি, এবং কোশ্চেন আনসার করার মতো যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু তুমি জানো। অতএব সবগুলো ওয়ার্ডের মিনিং জানতে হবে, মাথা নষ্ট করে ফেলতে হবে এমনটাও দরকার নেই। ঠিক আছে, এই কি আমি বোঝাতে পারলাম পার্ট এটা কিভাবে পড়তে হবে? জি। ঠিক পার্টের এই ব্যাপারটা এটা। আগামী দিন আমরা পার্ট এ এর কিছু ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্যাসেজ তো আছেই, প্যাসেজের সাথে সাথে আমরা ট্রান্সফরমেশন রুলস নিয়ে কিছু আলোচনা করব, যেহেতু তোমরা অলরেডি জানো। সেখানে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি, মানে পার্ট এটা শেষ করে তারপরে পার্ট বি, এভাবে করে একটা একটা করে আমরা কিন্তু শেষ করতে করতে যাব। এবং এক্ষেত্রে আবারও বলছি যে ইংলিশ রিডিং স্কিলসের ক্ষেত্রে মুখস্থ করার কোনো সুযোগ নেই, এখানে যতটুকু পারা যায় বেশি বেশি করে পড়তে হবে। ইন্ট্রোডাকশন টু ড্রামা বা রাইটিং স্কিলস বা পোয়েট্রিতে মুখস্থ করার তাও কিছু সুযোগ আছে, কিন্তু রিডিং স্কিলসের এই সুযোগটা নেই, এখানে পড়তে হবে বেশি বেশি। স্যার ট্রান্সফরমেশনের যেগুলো আছে ডিগ্রি, এগুলো তো অনেক আগে পড়ছিলাম।
হ্যাঁ আমি ওগুলো পড়াই দিব, ওগুলো আমি পড়াবো, আমার কাছে শীট আছে, আমি শীট দিয়ে ওগুলো ধরে ধরে পড়াবো, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? হুম। আমার মতো আমি গুছিয়ে স্যার পড়িয়ে দিয়ে যাব, যা পড়তে দিব তার বাইরে চিন্তা করার কোনো কারণ নেই, ভাবারই দরকার নেই। হ্যাঁ। স্যার আপনি যে প্যাসেজ গুলো দিছেন ওগুলার কোশ্চেন আর আনসার গুলো কি লিখবো নাকি জাস্ট না এমনি না পড়ে লেখার আসবো? দরকার নেই, লেখার দরকার নেই। তুমি কোশ্চেন আনসার গুলো আগে আমি যেভাবে বললাম যে তুমি আগে কোশ্চেন পড়বা, পড়ে প্যাসেজ পড়বা, মানে এই সিস্টেমটা তুমি বুঝতেছো কিনা এটা আমার দেখার বিষয়, ঠিক আছে? তুমি পারতেছো কিনা, প্রথমে প্যাসেজে মনোযোগ দিবা না, আগে কোশ্চেন পাঁচটা পড়ে নিবা, কোশ্চেন পাঁচটা পড়ে নিয়ে তারপর তুমি আনসার খুঁজবা, এবং এখানে যে আনসার দেওয়া আছে তোমার গাইডে সে আনসারের দিকে তাকাবা না, ঠিক আছে? পরে মিলাই দেখবা যে তুমি যে কোশ্চেনের আনসারটা ঠিক করলা সেটা তোমার আনসারের সাথে মিলছে কিনা, যদি না মিলে তাহলে বোঝার চেষ্টা করো, আর না বুঝতে পারলে আমাকে কালকে জিজ্ঞাসা করো যে "স্যার, আমি বুঝতে পারলাম না এটা", ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে এমনিতে? মিতু হাত তুলেছিলা, মানে প্যাসেজটা পড়া হয়েছিল তাই, তাই তো? আচ্ছা। স্যার অনেক আগে তোলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লাসের কিছু অংশ রেকর্ডিং হতে মিস হয়ে গেছে, সমস্যা না, তোমরা যারা এসেছো তারা তো বুঝতে পেরেছো কি কি করতে হবে। আচ্ছা, তাহলে এখন বাকিটা তোমরা একটু দয়া করে বাসায় প্র্যাকটিস করো, আগামী ক্লাসে আবার কথা হবে। আগামীকাল তো ক্লাস নাকি, কয়টার দিকে? আচ্ছা 7টায়। অবশ্যই একটু রেগুলার হয়ে, শীত হোক গরম হোক ঝড় হোক বৃষ্টি হোক, ক্লাস নিতে পারলে অন্তত ক্লাসগুলো করবা, তা নাহলে এক একটা ক্লাস মিস মানে মনে করবা যে এক একটা নাম্বার মিস তোমার জন্য, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ জয়িতা কুন্ডু বলো, জয়িতা। স্যার আমার এখানে নেট চলে গেছিল, আপনি কি কি প্যাসেজ দিয়েছেন একটু বললে ভালো হতো। কি কি হোমওয়ার্ক? প্যাসেজ দিয়েছেন, হ্যাঁ এখানে আমি এটা। লিখে দিয়েছি, আমি এই যে শীটে এখানে লিখে দিয়েছি, এই যে মডেল 2, 7 আর 9 কেমা বাড়ির বই থেকে, ঠিক আছে? জি স্যার। আমি এখানে লিখে দিচ্ছি, এবং পিডিএফটাও আমি দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়ে নিবা। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আজকে আর না। আর এদিকে এটা কিন্তু পড়তে থাকো কিন্তু, হ্যাঁ এটা নিজ দায়িত্বে একটু পড়ে নিবা, আবার যেভাবে বললাম সেভাবে পড়বা যদি ভালো মার্ক পেতে চাও আর কি। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, আগামীকাল আবার কথা হবে। ওকে, তো বাই।